চরম ধর্ম সংকটে পড়ে গেল এবার রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাইয়ের মা বলতে থাকে, কি রে রাই, চুপ করে বসে আছিস বলতে, এখন কি স্বার্থপরের মতো নিজের স্বার্থটা কি বেছে নিবি, নাকি নিজের বোনের মান সম্মানের কথাও ভাববি? বল না রাই, তুই কথা বলছিস না কেন? অন্যদিকে রাই যখন নিজের মাকে এড়িয়ে অনির্বাণের সঙ্গে জেলে দেখা করার জন্য অনির্বাণের কাছে যায়, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে রাই, তুমি আমার কথা বিশ্বাস করো রাই, তুমি এরকম করে চুপ করে আছো কেন বলো তো? তুমি আমার বিরুদ্ধে অফিসারের কাছে কেন বয়ান দিলে বলো তো রাই? ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে অনির্বাণ, আমি কিন্তু তোমার বিরুদ্ধে একবারের জন্য অফিসারের কাছে বয়ান দিইনি। অফিসার আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি ঠিক সেই ঘটনা আর সময় দাঁড়িয়ে কী দেখেছিলাম, কী অবস্থায় তোমাদেরকে পেয়েছিলাম, তাই আমি সেটার বর্ণনা দিয়েছি। এছাড়া বিন্দুমাত্র আমার উপরে আঙুল তোলার চেষ্টা করো না অনির্বাণ। ঠিক সেই মতো অনির্বাণ বলতে থাকে যে আচ্ছা রাই, আমি এক পর্যায়ে মেনে নিলাম যে আমি নীলাঞ্জনা শ্লীলতানি করার চেষ্টা করছি, ওকে ছোঁয়ার চেষ্টা করছি, ওর কাছে যাওয়ার চেষ্টা করছি। তাহলে নিশ্চয়ই তুমি একটা জিনিস ভেবে দেখবে যে যদি আমি ওকে ছোঁয়ার চেষ্টা করে থাকি তাহলে নিশ্চয়ই ওর গায়ে আঁচড়ের দাগ থাকবে। কিন্তু তুমি একটু ভালো করে লক্ষ্য করে দেখো তো যে ওর গায়ে আদৌ কোনো রকম কোনো আঁচড়ের দাগ আছে কিনা, বরঞ্চ উল্টে ওর আঁচড়ের দাগগুলো আমার শরীরে আছে, আমি চাইলে তোমাকে দেখাতেও পারি। অন্যদিকে যখন অনির্বাণের গায়ে নীলাঞ্জনার দেওয়া আঁচড়ের দাগগুলো রাই দেখতে পায়, ঠিক সেই মুহূর্তে রাই চমকে ওঠে এবং রাই বলতে থাকে যে অনির্বাণ, তোমার গায়ে এতগুলো আঁচড়ের দাগ নীলাঞ্জনার দেওয়া? ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে আলবাত নীলাঞ্জনার দেওয়া, এবং আজ রাতেই ও এই আঁচড়ের দাগগুলো দিয়েছে যখন কিনা ও আমার উপরে চেপে বসেছিল, ও আমাকে জোর জবরদস্তি আমার সঙ্গে করার চেষ্টা করে ছিল। একবার ওকে চেঁচামেচি করা থেকে বিরত রাখার জন্য আমি ওর মুখ চেপে ধরি এবং তখনই ও আরও বেশি জোরে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। ও এমন একটা ভান করার চেষ্টা করছিল যাতে কিনা স্পষ্টরূপে সকলে আমার উপরে সন্দেহ করে, এবং রীতিমতো তোমাকে জাগানোর জন্য ও এরকম করে ষাঁড়ের মতো চিৎকার চেঁচামেচি করেছে। আর তুমি আমার কথা বিশ্বাস করো, আমি সেখানে ফাইল নিতে ঢোকা মাত্রই ও দরজাটা লাগিয়ে দেয়, যেখানে কিনা আমি ওকে ফোন করার মতে ও ফোনটাকে রিসিভ করে জাস্ট রেখে দিয়েছিল। আমি তার জন্যই ভেবেছিলাম যে ও হয়তো ঘুমিয়ে আছে। আমি তোমাকে বলছি, তুমি ওর ফোন চেক করে দেখো, ও হয়তো বা ইচ্ছাকৃতভাবে আমাকে ফাঁসানোর জন্য ওর ফোনের কল লিস্টটা ওর রীতিমতো ডিলিট করে দিয়েছে। অন্যদিকে এই সকল কথা শোনা মাত্রই অনির্বাণকে কোনো কথা না দিয়ে রাই যখন সেখান থেকে বেরিয়ে আসে, ঠিক সেই মুহূর্তে স্রোত অনির্বাণের কাছে গিয়ে বলতে থাকে যে অনির্বাণা, তুমি একদম ঘাবড়াবে না, তোমার হয়ে আমরা সকলে আছি, আমরা তোমার হয়ে লড়াই করবো, তুমি একদম ঘাবড়াবে না। অন্যদিকে স্রোত বাইরে এসে বলতে থাকে যে রাই দিদিভাই, তুই তো সব কিছুই শুনলি অনির্বাণ দাদাভাইয়ের মুখে, তা সত্ত্বেও কি তোর বিন্দুমাত্র সন্দেহ হচ্ছে না মিসদি ভাইয়ের উপরে? অন্যদিকে রাই বলতে থাকে যে আচ্ছা স্রোত, তুমি একটা কথা বলতে হয়, যদি কেউ নিজের ফোন থেকে কল লিস্টে থেকে সব কিছু হিস্ট্রি ডিলিট করে দেয় তাহলে কি সেটা ফিরে পাওয়া যায়? অন্যদিকে সার্থক বলতে থাকে যে আলবাদ যায়, আমরা যদি কোনো সিম কার্ডের সেন্টারে গিয়ে তাদেরকে দিয়ে এটা উদ্ধার করতে বলি তাহলে তারা অবশ্যই কোনো না কোনো উপায়ে বের করে দিবে। রাই দিদিভাই ঠিক সেই মুহূর্তে রাই বলে থাকে যে তাহলে বরঞ্চ সেটাই হোক, আমিও দেখতে চাই যে নীলাঞ্জনা যে কথাগুলো বলছে সেটার মধ্যে আদৌ কোনো রকম কোনো সত্যতা আছে কি না। কারণ আজকে আমি জেলে অনির্বাণের গায়ে বেশ কয়েকটা আঁচড়ের দাগ দেখেছি, সেটাতে কি অনির্বাণের যে কথাগুলো আছে সেটা রীতিমতো সত্য প্রমাণিত হচ্ছে, এবং কেন জানি না আমারও এখন মনে হচ্ছে যে নীলাঞ্জনা একটু কিছুভাবে হয়তো বা আমার স্বামীকে ফাঁসানোর জন্য, আমার সংসারটাকে ভেঙে দেওয়ার জন্য হয়তো বা চেষ্টা করছে। অন্যদিকে নীলাঞ্জনা বলতে থাকে যে দিদিভাই, তুই আমার সঙ্গে বাড়ি যাবি না? ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে না, আপাতত আমি আমার বাড়িতে ফিরবো। নীলু, তুই আমার বাড়িতে মোটেও সেফ ফিল করবি না, তুই তোর বাড়িতে ফিরে যেত। বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।